মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি। ডাকসু নির্বাচনের শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ, উমামা সহ কয়েক প্রার্থীর। জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না, কেবল শিক্ষার্থীদের বিজয়। এখন আমাদের পরীক্ষার পালা। আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএস এর ভোট আসছে 0। প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন। অতীত সরকারের দোসরদের কারণে ছাত্র দলের পরাজয় বলছেন সেলিমা। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে কিন্তু দুটো বিচ্ছেদ ছিল। অতীত সরকারের সঙ্গে যাদের যোগ সাজস ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে ছাত্র দলের ভরাডুবি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাকসুর ভোট গ্রহণ কাল প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হলে বুথ স্থাপন। অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি। ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। বাগেরহাটে 48 ঘন্টার হরতাল। সাক্ষ্যের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত, দাবি প্রসিকিউটরের। পূবালী ব্যাংকে এনবিআরের অভিযানে শেখ হাসিনার লকার। শুরুতেই ডাকসু নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস। ভিপিজিএস সহ বেশিরভাগ সম্পাদক পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। তবে এবারের ডাকসু নির্বাচনকে মডেল আখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। 6 বছর পর ভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিকেল 4টায় শেষ হয় ভোট গ্রহণ। রাত 1:30টায় কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। 8টি কেন্দ্রে অনুষ্ঠিত 18টি হলের ফল গণনা চলে বুধবার ভোর 6টা পর্যন্ত। দীর্ঘ 16 ঘন্টা পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সহসভাপতি প্রাপ্ত ভোট 14,000। ভিপি পদে 8,334 ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে পরাজিত করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিনেট হলরুম। জিএস পদে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিমকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পান ছাত্র শিবিরের এস এম ফরহাদ। প্রাপ্ত ভোট 10,700। আর এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খানের কাছে হারেন ছাত্রদলের তানভীর আল মায়েদ। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে চিফ রিটার্নিং অফিসারের দাবি, এবারের ডাকসু নির্বাচন হয়েছে মডেল নির্বাচন, অনুসরণ করবে অন্য শিক্ষা প্রতিষ্ঠানও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। ডাকসুর কেন্দ্রীয় 28টি পদের বেশিরভাগই জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। 16 ঘন্টা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের নতুন ছাত্র নেতৃত্ব। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নেতৃত্ব তাদের চলমান সকল সংকট কাটিয়ে তাদের পক্ষে কাজ করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
এদিকে জুলাই প্রজন্মের বিজয় আখ্যা দিয়েছেন শিবির সমর্থিত ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। সব শিক্ষার্থীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নির্বাচিত জিএস এস এম ফরহাদ। রাতভর চলে ডাকসু নির্বাচনের ভোট গণনা। নির্ঘুম রাত কাটিয়েছেন সমর্থকরাও। এক একটি কেন্দ্রের ফল আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তারা, যার চূড়ান্ত রূপ দেখা গেল ফল ঘোষণার সময়। বিজয় উল্লাসে প্রথমবার শোনাই গেল না কত ভোট পেয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। যেখানে ঐতিহাসিকভাবে সাংবাদিকদের অনুরোধে দ্বিতীয়বার পড়ে শোনালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। জিএস, এজিএস, বিভিন্ন সম্পাদক এমনকি সদস্য পদের ফল ঘোষণায়ও দেখা গেছে এমন বিজয় উল্লাস। প্রায় পুরো প্যানেলের ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে নির্বাচিত ভিপি সাদিক কায়েম জানালেন, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থামবেন না তারা। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ জানালেন, সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। বিজয় উদযাপনে হবে না কোনো আনন্দ মিছিল। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না। এটি শিক্ষার্থীদের বিজয়, এখন আমাদের পরীক্ষার পালা। সবার পরামর্শে কাজ করার প্রত্যাশা নির্বাচিত অন্য সম্পাদক ও সদস্যদের। তো প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে, শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই। প্রতিটা সেক্টরে আমরা একদম স্কিলড এবং যে জায়গা আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চান নির্বাচিতরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। সকালে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সজীব হোসেন নিজের দেয়া ভোটের হিসাব পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন। বলেন, তার দেয়া জিএস প্রার্থী ওই কেন্দ্রে কোনো ভোট পাননি, বাতিল হয়ে থাকলে তার কারণও জানায়নি। এ সময় স্বতন্ত্র প্যানেলের আরেক প্রার্থী রাকিব হোসেন অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রার্থীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছেন। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে অনেক প্রার্থী ভোটার স্লিপ প্রদান করেছে, যা আচরণবিধির লঙ্ঘন। ডক্টর শহীদুল আলমের যে কেন্দ্র কার্জন হল, সেখানে ভোট দিয়ে যায় এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি, তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসের ভোট আসছে 0। বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি, আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে, আমাদের প্রশাসন, আমরা দেখেছি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। 100 মিটার দূরত্ব থেকে ভোটার স্লিপ প্রদান করতে পারবে, কিন্তু আমরা গতকালকে দেখেছি 100 মিটার না, 1 মিটারের ভিতরেও ভোটার স্লিপ তারা প্রদান করেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন গতকাল হয়ে গেল, তারপর থেকে প্রথমে আমরা সকাল দিকে দেখেছি ফলাফল ঘোষণার পরে ছাত্রছাত্রীদের সংখ্যা কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যারা ছাত্ররা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বেড়েছে। আমরা এই মুহূর্তে প্রশাসনিক ভবনের ঠিক সামনে রয়েছি, যেহেতু প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে, সেখানে কিন্তু কিছুটা কর্মব্যস্ততা কিন্তু দেখা মিলেছে। এর বাইরেও যেহেতু ডাকসু নির্বাচন গতকালকার একটি নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে আসলে ডাকসু নির্বাচনের সার্বিক ব্যাপারগুলো ঘটে গেল, তার পরবর্তীতে ফল প্রকাশ হলো প্রায় 24 ঘন্টা ব্যবধানে। ভোট শুরু হওয়ার 24 ঘন্টা পরে
আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। মানে এই যে ব্যাপারগুলোর কারণে কিন্তু, তবে পরবর্তীতে যেমনটা আসলে ঘোষণা করা হয়েছিল যারা জয়ী হয়েছেন শিবির প্রার্থীরা, তাই সেখান থেকে যে ঘোষণাটা এসেছিল যে কোনো ধরনের বিজয় র্যালি বা কিছু হবে না, সেটাই কিন্তু আমরা দেখেছি এখনো পর্যন্ত। তবে বিকেল নাগাদ তারা কোনো ধরনের ছোটোখাটো কর্মসূচি বা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথাবার্তায় এই ব্যাপারগুলো কিন্তু তারা বলবে, এরকম কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত আমার ঠিক উল্টো পাশে কিন্তু হলপাড়া, সেখানেও কিন্তু আমরা কোনো ধরনের তেমন কোনো ধরনের এর আগের ডাকসু নির্বাচনগুলোতে আমরা যেমনটা দেখেছি যে উত্তেজনা বিরাজ করে, নির্বাচনের ফল উচ্ছ্বাস বিরাজ করে, সে তেমন কিছু কিন্তু আমরা আমাদের ওভাবে চোখে পড়েনি। যেহেতু এই নাটকীয়তার মধ্য দিয়ে হয়েছে, সবাই আসলে অনেকটাই ক্লান্ত, যার কারণে এরকম অবস্থা এমনটা আসলে বলাই যাচ্ছে। যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা ছাড়া এছাড়া আমরা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তারা যখন আসলে আশপাশে কথা বলছেন বা তাদের আশপাশে আমরা যখন দেখেছি, সেখানটায় কিন্তু আমরা দেখেছি যে তাদের মুখে সেই আলোচনা, আসলে গত কালের নির্বাচনের যে আলোচনা, সেই আলোচনাগুলোই কিন্তু তারা আসলে করছেন এবং সবার মুখে কিন্তু সেই একই ধরনের আলোচনাই কিন্তু আমরা দেখেছি। এবং আমরা যদি বলি যে নিরাপত্তার ব্যবস্থা যদি বলি, এখনও প্রশাসনিক ভবনের আশপাশে কিন্তু পুলিশি যে নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে। আমার পেছনে ভিসি চত্বর, সেখানেও আমরা পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখেছি। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখনও পর্যন্ত সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফল প্রকাশের পর নতুন প্রতিনিধিত্বের আগমনের মধ্য দিয়ে উন্মোচিত হলো নতুন দিগন্ত। 6 বছর পর অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণার পর নানা প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রশ্ন থাকলেও নতুন প্রতিনিধিদের কাছে নানা প্রত্যাশা তাদের। বিস্তারিত রাইদুল ইসলাম শুভ রিপোর্টে। 6 বছরের বিরতির পাশাপাশি ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো এবারের ডাকসু নির্বাচন। তাই শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ভোটের দিন অনিয়ম ও সংঘাতের অভিযোগ উঠলেও রাত পেরিয়ে সকালে চূড়ান্ত ফল প্রকাশের মধ্যে দিয়ে রচিত হয় নতুন এক ইতিহাস। অনিয়মের অভিযোগ বিতর্ক থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হওয়াটাই ছিল পরিবর্তনের বার্তা, এমন মত অনেকের। বাংলাদেশের মানুষ নতুনভাবে রাজনীতিকে আঁকড়ে ধরছে, নতুন পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তনেরই রেজাল্ট আমরা দেখতে পেলাম। অনেকদিন পর ভোটাধিকার ফিরে পেয়ে খুব ভালো লেগেছিল। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদে কিন্তু বড় কোনো অঘটন ঘটেনি। পুরোটা সময় উৎসবমুখর ঘটনার মধ্যে দিয়ে আমরা পার হয়েছি। এইবারে ডাকসু নির্বাচনটা ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচনের একটি। ফল ঘোষণার পর নতুন নেতৃত্বের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা হলে সিট সংকট সমাধান, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের মৌলিক সমস্যায় সোচ্চার থাকা। আমাদের ভোকালে, আমাদের ভয়েস থেকে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রিপ্রেজেন্ট করবে। তাদের ইশতেহারগুলোর প্রতি আমরা আস্থা রেখে তাদেরকে নির্বাচিত করেছি এবং আমরা আশা করি সেই ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে পাবো। আমরা আমাদের অধিকারের জায়গাটা যেন তারা নিশ্চিত করে, এটা ধরলে আমাদের জন্য তো এনাফ। স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারি, সবাই সবার কাজকর্ম ঠিকভাবে করতে পারি, কোনো প্রকার ঝগড়া মারামারি কিংবা হিংসা বিদ্বেষ না হয়। ভোট নিয়ে নানা বিতর্ক থাকলেও ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রকৃত মঞ্চ হিসেবে গড়ে তোলার প্রশ্নে দ্বিমত নেই কারো। সাধারণ শিক্ষার্থীদের চোখে ডাকসু নির্বাচন সফল কিংবা ব্যর্থই হোক না কেন, তাদের একটি চাওয়া এই নির্বাচিত প্রতিনিধিরা যেন তাদের স্বার্থে কাজ করেন এবং তাদের যে সমস্যা সেটিতে এগিয়ে আসেন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডাকসুতে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় সালাউদ্দিন আহমদ বলেন, বড় দল ছাড়া ডাকসুতে নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেনি। এদিকে বুধবার সকালে বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন, ডাকসু নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পতিত সরকারের সঙ্গে যাদের যোগসাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে আমাদের বিএনপির যে ছাত্র দলের যে ছেলে যারা অংশগ্রহণ করেছে তাদের এই যে ভরাডুবিটা যে ইয়েটা হয়েছে, এটার কারণে হলো এখনো স্বৈর সরকারের দোসররা আমাদের পাশে রয়ে গেছে। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি
তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই, তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনকাল। উৎসবমুখর নির্বাচনের জন্য মুখে আছে পুরো ক্যাম্পাস। নির্বাচনী সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন। এদিকে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন যাচাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও এখনও প্রকাশ করেনি কমিশন। দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন। জাঁকজমকপূর্ণ নির্বাচনের জন্য মুখে আছে পুরো ক্যাম্পাস। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট বুথ থাকবে ২২৪টি। জাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে ভোট দেবেন ১১,৯২৪ জন শিক্ষার্থী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ ১২০০ পুলিশ, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রস্তুত থাকবে। সকাল ৬টা থেকে ক্যাম্পাসে বিজিবি ও আনসার মোতায়েন থাকবে, আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসের বাইরে অবস্থান করবে সেনাবাহিনী। আমাদের স্টুডেন্টদের জন্য কথা বলবে, ন্যায়ের জন্য কথা বলবে। আমরা আসলে এমন কাউকেই নির্বাচিত করব। কালকে নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় সেই আশাই করি এবং সবার জন্য শুভকামনা থাকবে। আমরা আশা করছি প্রত্যেক ভোটার এবং আমাদের যারা প্রার্থী আছেন সকলে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা বুধবার। তবে কমিশন জানিয়েছে বিকেল ৫টার দিকে প্রার্থীদের প্রাথমিক তালিকা ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। আমরা বলেছি ১০ তারিখে প্রাথমিক তালিকা প্রকাশ করব, সেটা রাত ১২টার আগ পর্যন্ত। তো যে কোনো সময় আমরা এটা প্রকাশ করতে পারি। ব্যালট নম্বর বরাদ্দে পূর্ণাঙ্গ ঘোষিত প্যানেলকে অগ্রাধিকার দেয়ায় স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন, এমন অভিযোগ তুলেছেন শেরেবাংলা হল সংসদের ভিপি প্রার্থী কাউসার হাসান। বৃহস্পতিবার প্রকাশিত প্রার্থীদের তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমরা আহ্বান জানাবো। এদিকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সম্মেলনে শিবির নেতারা অভিযোগ করেন ৩০ ও ৩১ আগস্ট সন্ত্রাসী হামলায় বহু শিক্ষার্থী আহত হলেও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাকসুর ভোট গ্রহণকাল। এদিকে রাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব এবং তুষার আহমেদ ইমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমে যাচ্ছে ধ্রুবর কাছে। ধ্রুব, দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে কাল। রাজপোহালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসুর ভোট গ্রহণ, এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উৎসব উদ্দীপনা বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমেজ কাজ করছে, কারণ ৩৩টি বছর পর তারা তাদের ভিপি নির্বাচন করতে পারবেন। এটি জাকসুর ১০ম নির্বাচন এবং ৯২ সালের পর এই ২০২৫ সালে এসে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটু জাকসু নির্বাচনের আরও বিস্তারিত তথ্য জানতে চাই। আমরা কথা বলবো আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয়ের সঙ্গে। জয়, আপনি তো জাকসু নির্বাচনের শুরু থেকে তফসিল ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু আপনি কভার করেছেন এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আপনার কাছে জানতে চাচ্ছি এই নির্বাচনকে কেন্দ্র করে সবশেষ কী তথ্য আপনার কাছে রয়েছে?
নির্বাচন কেন্দ্র করে সব শেষ তথ্যের মধ্যে হচ্ছে যে যেটা অমর্ত্য রায়ের বিষয়টি চলে গেল আর কি, এটা মুখর আলোচনা ছিল। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি যে কথাটি বলছেন যে উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু মুখিয়ে আছে ছাত্ররা, অর্থাৎ তারা একটা নির্বাচন চায়। এবং আমি আজকেও সকালবেলা বিভিন্ন হলে গিয়েছি, কথা বলেছি, এবং তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে এক করে দেখলে হবে না, দুইভাবে দেখতে হবে। এবং এখানে তারা ভোটও দিবে আলাদা পদ্ধতিতে। তারা বলছে যে মূলত তাদের সাথে যারা বিগত দিনে ছিল এবং যারা ভবিষ্যতে থাকবে তাদেরকেই ভোট দেবে। ধারণা করা হচ্ছে যে হয়তো ডাকসুর মতো এত ভোট কাস্ট নাও হতে পারে, কিছু কম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশটা থাকবে। যে আমরা জানি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার ভোটার প্রায় 12,000, এবং আমরা যেটি শুনেছি যে নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে কিন্তু গণনার সময় পোলিং এজেন্ট তারা থাকতে পারবে না। এই বিষয় নিয়ে কি প্রার্থীদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ কাজ করছে কিনা? না, বিষয়টি হচ্ছে যে আপনি যেমন বলছিলেন যে 33 বছর আগে যে নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার আগে তো অবশ্যই একটি নিয়ম নীতি তৈরি করেছে নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখন থেকেই মূলত এই পোলিং এজেন্টের বিষয়টি সেই বিধানের মধ্যে ছিল না। এই নিয়ে কথা হয়েছে, আমরাও প্রশ্ন করেছি নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন বলছে যে আমরা বিধানের বাইরে তো যেতে পারি না, এইবার যদি নির্বাচন হয় নতুন যে জাকসু আসবে তারা এটি প্রণয়ন করবেন এবং ভবিষ্যতে যেন পোলিং এজেন্টের ব্যবস্থা করা হয় সেই ব্যাপারে তারাই তাদের সিদ্ধান্তটি নেবেন। যেহেতু এখন আইনের মধ্যে নাই, তাই এটা করা যাচ্ছে না। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী রয়েছেন, তুষার ইমন। তিনি আমাদের সময় টেলিভিশনের সহকর্মী, একই সঙ্গে তিনি জাকসুর ভোটার। তো প্রথমবারের মতো এই 33 বছর পর যে কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং আপনি সেখানের একজন ভোটার, কেমন উৎসাহ বিরাজ করছে আপনার মধ্যে? আচ্ছা, 33 বছর পর আসলে নির্বাচন হচ্ছে। 1992 সালে এর আগে নির্বাচন হয়েছিল এবং এত বছর পর নির্বাচন হচ্ছে, অবশ্যই উত্তেজনা বিরাজ করছে। আমি সহ আপনি বলছিলেন যে 12,000 ভোটার, সবার মধ্যে আসলে উত্তেজনা বিরাজ করছে। তবে এক্ষেত্রে আসলে আমরা একটা বিড়ম্বনায় পড়েছি সব শিক্ষার্থীরা, যে 25টি হলো কেন্দ্রীয় সংসদ নির্বাচন পদ এবং হলো ছাত্র হল ইউনিয়ন যে নির্বাচন সংসদ নির্বাচন, সেখানে আসলে 15টি পদ, মোট 40টি পদ। তো আমরা আসলে এক ধরনের বিড়ম্বনায় পড়েছি যে আসলে এত প্রার্থীকে মনে রাখার যে বিষয়টা, এবং আমরা যারা আছি যারা ভোটার তারা কথা বলেছি যে আসলে নির্বাচনের আগে আমরা মানে ভেবে রাখবো যে আসলে কাদেরকে আমরা ভোটটা দেব। এবং ভেবে রেখেছেন কাকে দিবেন? হ্যাঁ, রেখেছি, সেটা এখন বলছি না, তবে আমরা ভেবে রাখবো বা ভেবে রেখেছি যে কাকে ভোটটি দেব। এবং আপনি জানেন যে আসলে আমাদের একটা বিষয় নিয়ে উৎকণ্ঠা ছিল যে নিরাপত্তার সাথে এবং সুষ্ঠুভাবে আমরা নির্বাচনে ভোট দিতে পারবো কিনা। সেক্ষেত্রে আমরা কথা বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সাথে। তিনি জানিয়েছেন যে 21টি ভোট কেন্দ্রে আসলে ভোট অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রতিটি হলে একজন করে রিটার্নিং কর্মকর্তা থাকবেন। সেক্ষেত্রে 21টি হলের জন্য 21টি রিটার্নিং কর্মকর্তা থাকবেন, 21 জন, এবং 21 জন রিটার্নিং কর্মকর্তার সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তাও কিন্তু থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা যেটি শুনছিলাম আসলে আগামীকালকের যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে উৎসবের আমেজ বইছে, একই সঙ্গে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বাভাবিক পরিবেশে একটি নিরপেক্ষ নির্বাচন কালকে আয়োজন হবে। তো এই ছিল জাকসু থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা একটু চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। মওদুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেটি যাচাই বাছাই শেষে আজ যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি প্রকাশ করার কথা ছিল সকালে, কিন্তু এখন পর্যন্ত সেটি প্রকাশ করা হয়নি, অর্থাৎ এখন দুপুর 2টা পর্যন্ত প্রকাশ করা হয়নি। নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা 5টার দিকে সেটি প্রকাশ করবে এবং কারণ হিসেবে বলছে যে তাদের যে যাচাই বাছাই এখনও শেষ হয়নি এবং হল সংসদে যারা প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তাদের যে তালিকা সেটিও তাদের হাতে পৌঁছেনি। তারা আশা করছেন যে বিকেল 5টা থেকে 6টার মধ্যে তারা সেই প্রার্থীদের প্রাথমিক যে তালিকা সেটি প্রকাশ করতে পারবেন এবং প্রাথমিক তালিকা প্রকাশের পর সেই তালিকা অনুযায়ী যে আপত্তি অনাপত্তি সেটি আগামীকাল হবে। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকেও যারা প্রার্থী ছিলেন তারা সেই প্রার্থী তালিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে এই রাকসু নির্বাচনে যখন প্রথম তফসিল হয় এবং তারপর থেকে 6বার সেটি পুনর্বিন্যাস
পুনর্বিন্যাস করা হয়েছে এবং দুবার নির্বাচন পেছানো হয়েছে। সব মিলিয়ে তারা যেটি বলছেন যে ডাকসু নির্বাচন কমিশন তাদের যে কার্যক্রম সেটি অত্যন্ত ধীর গতিতে করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে কার্যক্রম সেটি একটু গতিশীল করার জন্য। আপনাকে জানিয়ে রাখি যে এই ডাকসু নির্বাচনের যে প্রাথমিক তালিকা সেই তালিকা অনুসারে আসলে প্রচারণা প্রার্থীরা করতে পারবেন না। ডাকসু নির্বাচন কমিশন বলছে যে 14 তারিখে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তারপর থেকে প্রচারণা শুরু করতে পারবেন। তবে প্রার্থীরা এটি নিয়ে আক্ষেপ করছেন, তারা বলছেন যে তারা মাত্র 10 দিন প্রচারণার সময় পাবেন, যেটি খুবই কম। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকেও আরেকটি প্যানেল পরিচিতি হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রার্থীরা 6টি প্যানেল দিয়েছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। জাকসু এবং ডাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব এবং মওদুদ রানা। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে 4টি আসনই পুনর্বহানের দাবিতে পালিত হচ্ছে 48 ঘন্টার হরতাল। এতে যানবাহন আটকে পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। স্লোগানে মুখর পথঘাট। ফরিদপুর 4 আসনের পুনর্বিন্যাস মানতে রাজি নন স্থানীয়রা। বুধবার সকালে ফরিদপুরে ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। ঢাকা খুলনা মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি ফরিদপুর 4 থেকে আলগি ও হামিদ্দি ইউনিয়নকে 2 আসনে অন্তর্ভুক্তি মানবেন না। আমাদের ভাঙ্গা থানা থেকে 2টি ইউনিয়ন কেটে নিয়ে গেছে, আমরা এটা কোনোদিন হতে দেব না। আমরা দাবি না আদায় হওয়ার পর্যন্ত আমরা অবরোধ ছাড়বো না। জীবন দেব, কিন্তু আমরা আমার নিজের মা মাটিকে আমরা ছাড়বো না। পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনার সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী। বাগেরহাটে 4টি আসনই পুনর্বহালের দাবিতে বুধবার সকাল থেকে 48 ঘন্টার হরতাল চলছে। খুলনা ঢাকা মহাসড়ক অবরোধ করে 20টি স্থানে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। পরে মিছিল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। তাদের সঙ্গে যুক্ত হন জামাত বিএনপির নেতাকর্মীরা। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না এবং এই ইসির সিদ্ধান্ত মানি না, মানবো না। কোন ষড়যন্ত্রের কোন কালো সার ইশারায় 4 থেকে কমিয়ে 3টে করছে আমরা জানি না। বাগেরহাটবাসী নাগরিক অধিকার হরণ করেছে। আমরা মনে করি এই সিজির অবশ্যই পদত্যাগ করা উচিত। হরতালে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শেখদার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। ফরিদপুর 4 আসন থেকে যে ভাঙ্গা উপজেলা, সেই ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়েছে। ঠিক এরই প্রতিবাদে কিন্তু উত্তাল এই ফরিদপুরের ভাঙ্গা। সকাল 7:30টা থেকেই কিন্তু চলছে এই ফরিদপুরের ঢাকা এবং খুলনা ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু চলছে অবরোধ এবং হাজারো জনতা, স্থানীয় এলাকাবাসী সকলে মিশে কিন্তু একাকার এই রাজপথে কিন্তু তারা অবস্থান করছেন এবং এই রাজপথে অবস্থান করে টায়ার জ্বালিয়ে এবং লোহার খুঁটি ফেলে কখনো টায়ারে আগুন ধরে কিন্তু বিক্ষোভ করছেন তারা। তাদের একটাই দাবি যে ফরিদপুর 4 আসনের থেকে যে 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই 2টি ইউনিয়ন পুনরায় আবার এই ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিতেই কিন্তু তারা আজ সকাল ঠিক 7:30টা থেকেই রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছে এবং এই বিক্ষোভ করার ফলে কিন্তু ফরিদপুরের যে এই ভাঙ্গা উপজেলাবাসী, হাজারো যে এলাকাবাসী, তারা কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান করে এই বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভ চলাকালে কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু এই উত্তাল হয়ে রয়েছে কিন্তু এই ফরিদপুরের যে ভাঙ্গার যে রাজপথ এবং এখানে কিন্তু এখনো এইটা এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ফরিদপুর উপজেলা, এই যে ভাঙ্গা উপজেলা প্রশাসনের যে উপজেলা প্রশাসন কার্যালয় আছে, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিন্তু সেনাবাহিনী এবং র্যাব সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন করা হয়েছে এবং এই যে এলাকাবাসী, তাদের দাবি হচ্ছে যে ফরিদপুর 4 আসন থেকে যে 2টি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে সেটি পুনরায় সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হবে, তা না হলে কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বলছে এই স্থানীয় এলাকাবাসী। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ।
ফরিদপুর থেকে বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী শিকদার সজল। শেখ হাসিনার মামলায় সোমবার ট্রাইব্যুনালের সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি বলে জানিয়েছেন প্রসিকিউশন। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে এরই মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে আর কয়েকজনের সাক্ষ্য নিয়েই এ মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণের অধ্যায়। বুধবার শেখ হাসিনার মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশন বলছে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতেই মাহমুদুর রহমান, নাহিদ সহ কয়েকজন সাক্ষ্য দেবেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে জনাব মাহমুদুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব ওই দিনই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারব। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি প্রসিকিউশনের। এই পর্যন্ত যে ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। এদিকে ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা একটি লকার জব্দ করার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পূবালী ব্যাংকে অভিযান চালানো হয়। এ সময় শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারের সন্ধান পেলে তা জব্দ করা হয়। ব্যাংকটিতে থাকা শেখ হাসিনার ১২ লাখ টাকার এফডিআর এবং শেখ রেহানার সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখা ৪৪ লাখ টাকা জব্দ করার তথ্যও জানিয়েছে এনবিআর। এদিকে পূবালী ব্যাংক বলছে, গেল ১১ মার্চ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএফআইইউর নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকার জব্দ করা হয়েছিল। রাজধানী সহ সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। মানবদেহের দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য বিভিন্ন ভিটামিনের সমন্বয় অত্যন্ত জরুরি। বিশেষ করে সুস্থতা নিশ্চিতে ভিটামিন ডি এর জুড়ি নেই। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে এই ভিটামিনের কার্যকারিতা আরও বেশি। বিস্তারিত শাহরিয়ার শমীকের রিপোর্টে। ডেঙ্গুর প্রকোপে টালমাটাল রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলো। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৫,০০০-এর বেশি। ডেঙ্গুর সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর মধ্যে একটি প্লাজমা লিকেজ। শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে রক্তনালী থেকে প্লাজমা বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে, দেখা দেয় শক সিনড্রোম। গবেষণা বলছে, ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ডেঙ্গু আক্রান্তদের রক্তনালীতে প্রদাহের পাশাপাশি লিভার, কিডনি ও মস্তিষ্কেও জটিলতা সৃষ্টি হয়। এমনকি শরীরের বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা হয়। এ অবস্থায় ভিটামিন ডি এর ঘাটতি কমাতে উদাসীনতা কাটিয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। আমাদের দেশে ভিটামিন ডি এর অভাব হয়েছে, এই জন্য ওই বাচ্চা যাতে সাপ্লিমেন্টেশন পায় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, এটা খেয়াল করতে হবে। এটা ডেঙ্গুর সাথে সম্পর্ক না, ডেঙ্গুর আগে খেয়াল করবে। যাদের ক্যালসিয়াম ভিটামিন ডি কম তারা ডেঙ্গুতে খারাপ হয়ে যায়। ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো। সকাল 10টার পর থেকে দুপুর 2টা পর্যন্ত আসা সূর্যের আলো ভিটামিন ডি এর সবচেয়ে বড় প্রাকৃতিক মাধ্যম। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। আইফোন 17 সহ অন্যান্য নতুন মডেলের পণ্য উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এবারের সিরিজের আকর্ষণ আইফোন 17 এয়ার, যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন বলে জানা গেছে। এছাড়া অ্যাপল ওয়াচ আলট্রা 3 এর নতুন মডেলে থাকছে দ্রুত চার্জিং, স্যাটেলাইট সাপোর্ট, 5G সংযোগ ও বড় স্ক্রিন। বিস্তারিত লস্কর আল মামুনের রিপোর্টে।
অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলে বাজারে এলো স্মার্টফোন দুনিয়ার সম্রাট খ্যাত আইফোন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে একটি বার্ষিক অনুষ্ঠানে নতুন পণ্য প্রকাশ করে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন 17, 17 প্রো ও 17 প্রো ম্যাক্সের সঙ্গে এবছর নতুন যুক্ত হয়েছে আলোচিত আইফোন 17 এয়ার। আগের প্লাস মডেলের স্থলাভিষিক্ত হয়েছে এ ফোনটি। অন্যান্য মডেলেও আনা হয়েছে বৈচিত্র্যময় পরিবর্তন। এবারের আইফোন 17 এয়ার এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে স্লিম ফোন বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। মাত্র 5.5 মিলিমিটার পাতলা ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চি ডিসপ্লে। আইফোন 17 প্রোতে থাকছে ন্যূনতম 256 জিবি স্টোরেজ সুবিধা। এর সামনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ এবং পেছনে রয়েছে 48 মেগাপিক্সেলের 3টি ফিশন ক্যামেরা। বড় ব্যাটারি যুক্ত করে যাবৎকালের দীর্ঘ সময় চার্জ ব্যাকআপের সুবিধা নিয়ে কিছুটা পুরো মডেলে পাওয়া যাবে আইফোন 17 প্রো ম্যাক্স। এ ফোনের দাম শুরু $1199 থেকে। আইফোন 17 এর পাশাপাশি উন্মোচন হয়েছে অ্যাপলের অন্যান্য পণ্য। অ্যাপল ওয়াচ আল্ট্রা 3 নতুন মডেলে ঘোষণা করা হয়েছে নতুন নকশা, ছোট আকারের ইয়ারবাড, পাতলা চার্জিং কেস ও স্পর্শ নির্ভর বা টাচ সেন্সিটিভ এয়ারপডস প্রো 3ও। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। মোহাম্মদ আবু সাদিক কায়েব, সহসভাপতি। ডাকসু নির্বাচনের শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়। জুলাই প্রজন্মের বিজয় আখ্যা, কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামা সহ কয়েক প্রার্থীর। জাকসুর ভোট গ্রহণ কাল প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 21টি হলে বুথ স্থাপন, তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি। প্রাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়।